যাই হোক, তোর আগের দিন আমি তোদেরকে পড়িয়েছিলাম সেটা হচ্ছে উইলিয়াম ব্লেকের লেখা দ্য ল্যাম্ব, তাই তো? আচ্ছা, এগেইন আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটার নাম উইলিয়াম ব্লেকের বিখ্যাত পোয়েম দ্য টাইগার। এবারে সবার আগে দ্য টাইগার যে স্পেলিংটা, সেই স্পেলিংটা যদি ঠিক করে দেখিস তাহলে লেখা আছে TYGER। দেখ, TYGER এটা তো টাইগারের কনভেনশনাল স্পেলিং নয়, মানে এখন যেটা বলা হয় এখন তো TIGER, রাইট? বাট এই TYGER এটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড, মানে বেসিকলি পুরাতন দিনে টাইগারের স্পেলিং এটাই ছিল TYGER। তো আজকে আমাদের কবিতা দ্য টাইগার। তো আমি আগের দিন যখন উইলিয়াম ব্লেক সম্পর্কে বলছিলাম তখন আমি বলেছিলাম যে উইলিয়াম ব্লেক এটা একটা স্পেশাল গ্রুপের রাইটার, এবং উইলিয়াম ব্লেক যে গ্রুপের রাইটার সেই গ্রুপটাকে বলা হয় প্রিকর্সার্স অফ রোম্যান্টিসিজম। এবারে প্রিকর্সার্স অফ রোম্যান্টিসিজম মানে হচ্ছে বেসিকলি, দেখো, রোম্যান্টিক পিরিয়ড 1798 এসছে, 1798 সালে উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস, একটা বই, যে বইটার নাম লিরিক্যাল ব্যালাডস, ওর পাবলিকেশনের সাথে সাথে এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে। ইংল্যান্ডে একটা নতুন পিরিয়ড স্টার্ট হয়, যে পিরিয়ডটার নাম হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড বা রোম্যান্টিক এজ। তোরা তো জানিস, তোরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর আগে সেমেই পড়েছিস। এবারে এই রোম্যান্টিক এজ আসার পরে যারা কবি আছে তারা সাধারণত কি নিয়ে লেখালেখি করছে, আমি বলেছিলাম যে রোম্যান্টিক এজ আসার পরে কবিরা যারা আছে তারা ইউজুয়ালি তোমার নেচার নিয়ে লেখা শুরু করছে, তারা চাইল্ডহুড নিয়ে লেখা শুরু করছে, তারা মেমোরিজ নিয়ে লেখা শুরু করছে। এটাও রোম্যান্টিক পিরিয়ডে হচ্ছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে 1798 সালে একটা বই পাবলিশ হয়ে গেল, তারপরে সমস্ত লেখক এই ধরনের লেখালেখি করতে শুরু করলো? তো অ্যান্সারটা হচ্ছে না। এই 1798 আসার আগে দেয়ার ওয়্যার এ গ্রুপ অফ পোয়েটস যারা এই নেচার নিয়ে বলো, চাইল্ডহুড নিয়ে বলো, মেমোরিজ নিয়ে বলো, বা এই ধরনের লেখালেখিগুলো করা শুরু করে। এবং এই যে গ্রুপ অফ পোয়েটস যারা এই ধরনের লেখালেখি শুরু করে, মানে রোম্যান্টিক এজের আগেই রোম্যান্টিক এলিমেন্ট নিয়ে লেখালেখি যারা শুরু করে তাদেরকে বলা হয় প্রিকর্সার্স অফ রোম্যান্টিসিজম। এবং প্রিকর্সার্স অফ রোম্যান্টিসিজম এই যে কবিগুলো, ঠিক আছে, যেমন উইলিয়াম কপারের নাম তো তোরা শুনেইছিস আই গেস, তোরা ক্লাস 10-এ দ্য স্নেল পড়েছিলি উইলিয়াম কপারের, তো উনি একজন প্রিকর্সার অফ রোম্যান্টিসিজম। এবারে এইখানে যারা যারা কবি আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় কবি যিনি, তার নাম উইলিয়াম ব্লেক। এবং উইলিয়াম ব্লেক বিখ্যাত কিসের জন্য? নিজের লাইফে দুখানা কবিতার কালেকশন লিখেছেন। সেই দুখানা কবিতার কালেকশনের নাম মনে আছে তোদের? একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স আর একটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। এবারে যে সংস অফ ইনোসেন্স এটা 1789-এ পাবলিশ হয়, এই বইটি সংস অফ ইনোসেন্স। এবং এই সংস অফ ইনোসেন্সে যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলোর যে থিমটা, সেই থিমটা কি? সেই থিমটা হচ্ছে কাইন্ডনেস, সেই থিমটা হচ্ছে পিউরিটি, সেই থিমটা হচ্ছে লাভ। মানে বেসিক্যালি একটা শিশু, হ্যাঁ, সেই শিশুটার দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীটা কেমন হবে? একটা শিশুর দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীটা প্রচন্ড কাইন্ড, হ্যাঁ, পৃথিবীটা প্রচন্ড পিওর হবে। তো সংস অফ ইনোসেন্সের যে কবিতাগুলো আছে সেই প্রত্যেকটা কবিতা ইজ ভেরি কাইন্ড, ইজ ভেরি পিওর, ইজ ভেরি লাভেবল, অ্যাডোরেবল। অন দ্য কন্ট্রারি, বিপরীত দিক থেকে আমরা যদি সংস অফ এক্সপিরিয়েন্স যে কালেকশনটা পড়ি, সংস অফ এক্সপিরিয়েন্স, যেহেতু সংস অফ ইনোসেন্স 1789, তার 5 বছর পরে সংস অফ এক্সপিরিয়েন্স পাবলিশড হয়। তো সংস অফ এক্সপিরিয়েন্স 1794-এ পাবলিশ হয়। সংস অফ এক্সপিরিয়েন্সের যে কবিতাগুলো, সেই কবিতাগুলো কিন্তু এই পিউরিটি নিয়ে নয়। সংস অফ এক্সপিরিয়েন্সের যে কবিতাগুলো, সেই কবিতাগুলো ইভিল, ডেঞ্জার, টেরার, বেসিক্যালি একটা বাচ্চা শিশু, সে যখন ছোট থাকে তার কাছে পৃথিবীটা কাইন্ড হয়। তো সেই কাইন্ডনেস নিয়ে, সেই পিউরিটি নিয়ে যে কবিতাগুলো, সেই কবিতাগুলো সংস অফ ইনোসেন্সে রাখা। আর সংস অফ ইনোসেন্সের কবিতাগুলো হচ্ছে যখন এই বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, সেই পৃথিবীর আসল রূপটাকে চিনছে, যখন সে বুঝতে পারছে যে পৃথিবীতে এত কাইন্ড নয়, পৃথিবীতে এত প্রিয় নয়, তার এক্সপিরিয়েন্স হচ্ছে পৃথিবীর সম্পর্কে। এবং তারপরে যে কবিতাগুলো আসছে, সেই কবিতাগুলো যে কালেকশনে লেখা, মানে অন্তর্গত, সেই কালেকশনটার নাম সংস অফ এক্সপিরিয়েন্স। তো আমাদের যে কবিতাটা দ্য ল্যাম্ব, এই ল্যাম্পটার দৃষ্টিভঙ্গিটা কেমন? কাইন্ড, পিওর, অ্যাডোরেবল। দ্যাটস ওয়াই এই দ্য ল্যাম্ব কবিতাটা, এই কবিতাটা সংস অফ ইনোসেন্স গ্রন্থটা থাকবে না সংস অফ এক্সপিরিয়েন্সে থাকবে? ডেফিনেটলি সংস অফ ইনোসেন্সে থাকবে। এবং আজকে যে কবিতাটা আমরা পড়তে চলেছি, যে কবিতাটার নাম দ্য টাইগার, এই কবিতাটা কিন্তু ইজ নট অ্যাবাউট কাইন্ডনেস।
এই কবিতাটা ইজ নট অ্যাবাউট তোমার পিউরিটি, এই কবিতাটা ইজ অ্যাবাউট টেরর, ভয়, ঠিক আছে, ফেরোসিয়াসনেস, হিংস্রতা, এই কবিতাটা এইটা নিয়ে। সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম আমি একেবারে কবিতায় চলে আসছি। দেখো কিভাবে কবিতা শুরু হচ্ছে। টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট। তো প্রথমে টাইগার টাইগার, সো দ্য স্পিকার, এখানে যেই স্পিকার হোক, ভাব দ্য ল্যামের যে বাচ্চাটা, ভাব সে বড় হয়ে গেছে, এন্ড নাও সে টাইগারকে দেখছে, এন্ড সে বলছে হে বাঘ, বার্নিং ব্রাইট। বার্নিং মানে হচ্ছে গনগনে, এন্ড ব্রাইট মানে উজ্জ্বল। তো হে বাঘ গনগনে উজ্জ্বল, মানে বাঘটাকে সে, স্পিকারটা বলছে যে তুমি খুব উজ্জ্বল। অ্যান্ড ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট, এবং বাঘটাকে সে কোথায় দেখছে? রাত্রির যে অন্ধকার বন, সে অন্ধকার বনে বাঘ দেখছে। তাহলে দ্য টাইগার কবিতাটাতে স্পিকার প্রথমেই বাঘটাকে দেখছে, এবং বাঘটাকে দেখছেও কখন? রাত্রির অন্ধকার বনে। এবং স্পিকারের ফিল হচ্ছে যে বাঘটা বড় উজ্জ্বল, গনগন করছে উজ্জ্বল। এবং বাঘটাকে দেখে সে খুব অবাক হয়ে যাচ্ছে, ওয়াও। এবং সে বলছে হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি। বাঘটাকে দেখে স্পিকার ইজ নাও কিউরিয়াস, কৌতূহলী। স্পিকারের মনে প্রশ্ন আসছে, হোয়াট ইমর্টাল হ্যান্ড, যে কোন এমন অমর হাত আছে, অর আই, অথবা কোন এমন অমর চোখ আছে। আচ্ছা, অমর, দেখ ইমর্টাল যখনই বলছে, ইট মিনস এটা কোনো মানুষের তৈরি তো নয়। ইমর্টাল তো একটাই বিং, সেটাকে গড। তাহলে এইখানে যখনই বলছে হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই, কোন এমন অমর হাত অথবা কোন এমন অমর চোখ আছে যা এই ফিয়ারফুল সিমেট্রি, ফিয়ারফুল সিমেট্রি মানে হচ্ছে এই ভয়ানক সৌন্দর্য। দেখ দুটো কন্ট্রারি, দুটো বিপরীত শব্দ নয়। কোন এমন হাত, কোন এমন অমর হাত, কোন এমন অমর চোখ আছে যা এমন ভয়ানক সৌন্দর্যকে বানিয়েছে। So the poet is the speaker is talking about the creation, সৃষ্টি কিভাবে হয়েছে, এবং সৃষ্টি কিভাবে হয়েছে তারা সাজেস্ট করছে যে দিস ইজ মেড বাই অর দিস ইজ ক্রিয়েটেড বাই গড। আমরা কি করে বুঝছি যে স্পিকার আমাদের ভগবানকে রেফার করছে? বিকজ স্পিকার ইমর্টাল হ্যান্ড, ইমর্টাল আই এর কথা বলছে, অমর হাত, অমর চোখ। অমর হাত, অমর চোখ কার আছে? গডের আছে। কোন এমন অমর হাত আছে, কোন এমন অমর চোখ আছে যেটা কুড ফ্রেম, পেরেছে গঠন করতে, ফ্রেম মানে গঠন করা, দাই, দাই মানে তোমার, ফিয়ারফুল সিমেট্রি। ওহ হোয়াট আ বিউটিফুল ফ্রেজ, ফিয়ারফুল, ভয়ানক, সিমেট্রি, বাট সুন্দর। তো কোনো জিনিস ভয়ানকও হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ বিউটিফুলও হতে পারে, রাইট? এরকম আর কোনো জিনিসের নাম বলতে পারবি যেটা ভয়ানক এদিকে সুন্দরও? কখনো লাভা বেরোতে দেখেছিস? হ্যাঁ, সো ভয়ানক but beautiful as well, right? In what distant deeps or skies burned the fire of thine eyes? বলছে যে কোন এমন ডিস্ট্যান্ট ডিপ, দূরবর্তী গভীরতা, অর স্কাইস, অথবা কোন এমন আকাশ আছে। আচ্ছা, কোন এমন দূরবর্তী গভীরতা বা কোন এমন আকাশ আছে, বার্ন দ্য ফায়ার অফ দাইন আইস, যেই গভীরতাতে বা যেই আকাশে তোমারই চোখের আগুন ছিল। অর্থাৎ কোন এমন দূরবর্তী গভীরতা বা কোন এমন আকাশ আছে যেখান থেকে তোমার চোখের যে ফায়ার, কার চোখের ফায়ার? এই টাইগারের যে চোখের যে আগুন, সেই আগুনটাকে নিয়ে আসা হয়েছে। কোথা থেকে নিয়ে আসা হয়েছে? এবারে এই ডিস্টেন্ট ডিপ, দূরবর্তী গভীরতা, এই কথাটার মানে কি জানিস? এই কথাটার মানে হচ্ছে হেল। হেল মানে হচ্ছে নরক। অ্যান্ড এই অর স্কাইস, স্কাইস মানে হেভেন। মানে তোমার চোখের যে আগুন, সেই আগুনটা কি নরক থেকে আনা হয়েছে নাকি ওই স্বর্গ থেকে আনা হয়েছে?
On what wings dare he aspire? কোন এমন ডানা আছে যেই ডানায় ভর করে সে উড়ে গিয়েছিল তোমার চোখের আগুন আনতে? তাহলে এই ডানায় ভর করে উড়ে যাওয়া কে পারে? সেটা গডেরই কাজ। তাহলে স্পিকারের মনে একটা কিউরিয়াসিটি যে এই যে ফেরোশিয়াস অ্যানিমাল, এই যে ভয়ানক প্রাণী, সেই প্রাণীটাকে সৃষ্টি করেছে কে? যে সৃষ্টি করেছে, হি ইজ গড। এবং সে নিজের ডানায় ভর করে ইদার সে নরকে গেছে অর সে স্বর্গে গেছে কি আনতে? এই ভয়ানক যে প্রাণী, তার চোখের যে একদম গনগনে যে আগুন, এই তীব্র আগুনটাকে আনতে হয়তো নিজের ডানায় ভর করে সে নরকে গেছে অথবা স্বর্গে গেছে। এবং তাই বলছে যে অন হোয়াট উইংস ডিয়ার হি অ্যাসপায়ার, যে কোন ডানায় ভর করে সে গেছে। হোয়াট দ্য হ্যান্ড ডিয়ার সিজ দ্য ফায়ার, কোন হাতে সে সাহস করে এই আগুনটাকে ধরেছে। বাঘের চোখের যে আগুন, যে বাঘকে সৃষ্টি করেছে সে তো নিশ্চয়ই আগুনটাকে কোথা থেকে নিয়ে এসছে। কোন এমন হাত আছে যেই হাতের সাহস হয়েছে এমন ভয়ানক আগুনকে ধরে নিয়ে আসা? তাহলে দেখ, দ্য স্পিকার ইজ মেসমেরাইজড। মেসমেরাইজড কথাটার মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া। বাঘের টেরার, ভয়ানক দিকটাই বল, অ্যাজ ওয়েল অ্যাজ বিউটি, দুটো দেখে, এই দুটোর যে অ্যামালগামেশন, দুটোর যে মিক্সচার, এইটা দেখে কম্বিনেশন, রাইট, এইটা দেখে স্পিকার একেবারে মেসমেরাইজড। স্পিকার বলছে কোন এমন হাত আছে যে হাতটা এই চোখের আগুনটাকে ধরেছিল। And what shoulder and what art could twist thy sinews of thy heart? কোন এমন কাঁধ, কোন এমন দক্ষতা যা তোমার এই হৃদয়ের পেশিগুলোকে বানিয়েছিল। যে সিনিউস, সিনিউস মানে হচ্ছে বেসিকলি পেশি, and of thy heart মানে তোমার হৃদয়। সেটা বাঘের হৃদয়, সেটা কতটা শক্ত, সেই হৃদয়ের পেশিগুলোকে বেঁকানোর জন্য একটা ডিভাইন শোল্ডার চাই, একটা ডিভাইন, লাইক কোনো কিছুকে বেঁকানোর জন্য শোল্ডারের পাওয়ার লাগে। তো কোন এমন কাজ আছে, কোন এমন আর্ট আছে, কোন এমন দক্ষতা আছে যা তোমার, তোমার কার, এই বাঘের হৃদয়ের পেশিগুলোকে বানিয়েছে। দেখ, বাঘকে বানানো যেন সেই কোন একটা মিস্ত্রি আর কি, যেন একটা কামার যেমন ভাবে হ্যাঁ একটা অস্ত্র বানায়, হ্যাঁ তার কত কষ্ট হয়, সে কাঁধে জোর দিয়ে লোহাটাকে বেঁকানোর চেষ্টা করে, গরম লোহাটাকে, ঠিক তেমন ভাবেই যে বাঘকে বানিয়েছে সে কোন কাঁধের জোর দিয়ে, কোন দক্ষতার উপর নির্ভর করে সেই বাঘের হৃদয়ের পেশিগুলোকে বানিয়েছে। অ্যান্ড দেন দ্য হার্ট বিগ্যান টু বিট, এবং তারপরে তোমার হৃদয় স্পন্দিত হওয়া শুরু করলো। মানে এবারে বাঘকে প্রাণ দিল, বাঘের হৃদয়টা চলতে শুরু করলো। ওহ, হোয়াট ড্রেড হ্যান্ড অ্যান্ড হোয়াট ড্রেড ফিট। তো বাঘের হৃদয় যখন চলতে শুরু করলো, দেখ টাইগার ইজ সাচ আ ফেরোশিয়াস অ্যানিমাল, রাইট? ওর মধ্যে প্রাণ ঢুকে গেলে ওকে আটকে রাখা, উফ, নিয়ার টু ইম্পসিবল। তাহলে কোন এমন ভয়ানক হাত আছে, কোন এমন ভয়ানক পা আছে, যখন বাঘের ভিতরে প্রাণ চলে এসেছিল, কোন এমন ভয়ানক হাত বা কোন এমন ভয়ানক পা আছে যা বাঘটাকে চেপে ধরেছিল তখন। হোয়াট দ্য হ্যামার, কোন এমন হাতুড়ি, হোয়াট দ্য চেন, কোন এমন শিকল, ইন হোয়াট ফার্নেস ওয়াজ দাই ব্রেন, কোন চুল্লিতে তোমার মস্তিষ্ক তৈরি করা হয়েছিল। দেখ, দিস ইজ আ ব্ল্যাক স্মিথ ইমাজিনারি। ব্ল্যাকস্মিথ ইমাজিনারি মানে বেসিক্যালি লাইক দিস পোয়েম ইজ ফুল অফ ইমাজিনারি। আমরা ছবি দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা কিরকম ছবি দেখছি, ভগবান হচ্ছে ধর একটা কামার, হ্যাঁ সেই কামারশালায়, একটা কামার যেমন কামারশালায় অস্ত্র বানায়, ভগবান তার কামারশালাতে কি বানাচ্ছে, একটা বাঘ বানাচ্ছে। তো এই যে স্পিকার, সে বড় অবাক হচ্ছে এবং সে ভাবছে যে কোন এমন হাতুড়ি, কোন এমন শিকল, আর কোন চুল্লিতে এর ব্রেনটা, এর মস্তিষ্কটা বানানো হয়েছে।
হোয়াট দ্য অ্যানভিল, কোন এমন নিহাই। এবারে আমি জানি তোরা অ্যানভিল বা নিহাই বাংলায় যেটাকে বলে সেটা হয়তো তোরা জানিস না নিহাই জিনিসটা কি। কখনো কামারশালায় গেছিস? আচ্ছা যদি কামারশালায় নাও গিয়ে থাকিস, তোরা এইটুকু যদি জানিস, ধর একটা লোহার পাটাতন, এবারে সেটাকে পিটিয়ে পিটিয়ে আর কি পাতলা করা হবে, তো হাতুড়ি দিয়ে পেটানো হয়। কিন্তু লোহার পাটাতনটাকে একটা স্ল্যাবের উপর রাখা হয় না, লোহার স্ল্যাবের উপরে, যেটার উপরে রেখে পেটানো হয়। ওই যে লোহার স্ল্যাব যেটার উপর রেখে লোহার পাটাতনটাকে পেটানো হয়, ওই স্ল্যাবটাকে বলা হয় অ্যানভিল, যেটাকে বাংলায় বলা হয় নিহাই। ঠিক আছে? বলছে হোয়াট দ্য অ্যানভিল, কোন এমন নিহাই, হোয়াট ড্রেড গ্রাস্প ডিয়ার ইটস ডেডলি টেরর্স ক্ল্যাস্প। কোন এমন নিহাই, কোন এমন হাত আছে যাই ভয়ানক প্রাণীটাকে ধরে রেখেছিল নিজের মুঠোতে। একটা মানুষের পক্ষে এরকম ভয়ানক প্রাণী বানানো সম্ভব নয়। এমন কোনো বিং নেই যার পক্ষে এমন ভয়ানক প্রাণী বানানো সম্ভব। একমাত্র একজনই আছে যে এমন ভয়ানক প্রাণী বানাতে পারে, সেটা হচ্ছে ঈশ্বর। When the stars threw down their spears, বলছে তারারা যখন অস্ত্র ফেলে দিল, and watered heaven with their tears, এবং তাদের কান্না দিয়ে যখন স্বর্গ ভিজিয়ে দিল। বাপরে, এই লাইনটার মানে কি? তারারা যখন তাদের অস্ত্র ফেলে দিল এবং অশ্রু দিয়ে স্বর্গ ভিজিয়ে দিল। তারারা কারা? স্টার্স মানে কি? স্টার্স মানে এঞ্জেলস, ভাব পরীরা। তো গড যখন নিজের কামারশালাতে এই টাইগার নামক ভয়ানক প্রাণীটাকে বানাচ্ছে, এবং টাইগারের ভেতরে যখন প্রাণ এসছে, যখন সমস্ত এঞ্জেলসরা দেখছে এমন একটা ভয়ানক প্রাণী তৈরি হচ্ছে, যেন এঞ্জেলরাও এই প্রাণীর কাছে সারেন্ডার করে দিল। সারেন্ডার করা মানে কি? আত্মসমর্পণ করা, যে বাপরে এই ভয়ানক। সারেন্ডার করলে আমরা কি করি? সারেন্ডার করলে আমরা আমাদের অস্ত্র ত্যাগ করে দিই। এমন ভয়ানক প্রাণী বানিয়েছে ভগবান ঈশ্বর যে স্বর্গীয় পরী তারাও এই ভয়ানক প্রাণীর সামনে নিজের অস্ত্র ত্যাগ করে দিল, সারেন্ডার করে দিল। শুধু তাই নয়, and watered heaven with their fears, with their tears, এবং ভয়ে তারা স্বর্গে কান্না করে যেন স্বর্গ ভিজিয়ে দিল। যে এমন ভয়ানক প্রাণী ভগবান সৃষ্টি করেছে। Did he smile his work to see? আচ্ছা, যে বানিয়েছে সে নিজের এই ভয়ানক প্রাণীটাকে দেখে কি হেসেছিল বানানোর পরে? এর পরের যে লাইনটা, এর পরের লাইনটা এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, অ্যান্ড গুরুত্বপূর্ণ ফর এক্সপ্লেনেশন। ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেক দি? আচ্ছা, একটা প্রশ্ন আছে, যে ওই ভেড়াটাকে বানিয়েছিল সেই কি তোমায় বানিয়েছে? দেখ, গডের দুটো সাইড। এক সাইডে গড ইজ কাইন্ড, এক সাইডে গড ইজ পিওর। এই যে গড ইজ কাইন্ড অ্যান্ড পিওর, এটা আমরা কি করে দেখতে পাচ্ছি? গডের ক্রিয়েশন অফ দ্য ল্যাম্ব। মনে কতটা পবিত্রতা থাকলে, মনে কতটা দয়ার ভাব থাকলে কেউ একজন ল্যামের মতো একটা জেন্টল মিক ক্রিয়েচারকে বানাতে পারে, একটা প্রাণীকে বানাতে পারে। তাহলে গডের একটা সাইডে গড ইজ কাইন্ড, পিওর। অন দ্য আদার হ্যান্ড, একটা বিং এর মধ্যে কতটা হিংস্র ভাব থাকলে সেই টাইগারের মতো ভয়ানক প্রাণীকে বানাতে পারে। তাহলে একদিকে গড ইজ কাইন্ড অ্যান্ড পিওর বিকজ হি মেড ল্যাম্ব, একদিকে গড স্ট্যান্ডস ফর টেরর, ভয়, হ্যাঁ, ড্রেডফুলনেস, ফেরোসিয়াসনেস, কারণ গড কি বানিয়েছে? টাইগার। তাহলে একটা জিনিস খুব ভালো করে বোঝ, এই পৃথিবীতে ভালো যা কিছু আছে দ্যাট ইজ মেড বাই, এই পৃথিবীতে খারাপ যা কিছু আছে দ্যাট ইজ মেড বাই। এইটাই দ্য মরাল অফ দ্য স্টোরি। যাই হোক, ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেক দি? আচ্ছা, সে যে ভেড়াটাকে বানিয়েছে সেই কি তোমায় বানিয়েছে?
দেখ প্রথম প্যারাটা, প্রথম স্ট্যান্জাটা আবার রিপিট হচ্ছে। টাইগার টাইগার বার্নিং ব্রাইট, হে বাঘ গনগনে উজ্জ্বল, ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট, রাত্রির অন্ধকার বনে, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই, কোন এমন অমর হাত আছে অথবা অমর চোখ আছে, ডেয়ার ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি। এর আগে ডেয়ারের জায়গায় ছিল কুড। কোন এমন অমর হাত, কোন এমন অমর চোখ যা বানাতে পেরেছিল, আগেরটায় কুড। আর এইখানে লাস্টে বলছে কোন এমন অমর হাত আছে, কোন এমন অমর চোখ আছে যার সাহস হয়েছে তোমার এই ভয়ানক সৌন্দর্যকে বানানো। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য পোয়েম। কবিতাটা যেখানে শুরু হয়েছিল, আ সেন্স অফ অ্যামিউজমেন্ট, অবাক হয়ে যাওয়া, কবিতাটা শেষও হচ্ছে উইথ এ সেন্স অফ অ্যামিউজমেন্ট। কিন্তু পুরো কবিতাটার মধ্যে আমরা যে মরাল লেসনটা পাই সেটা হলো যে দেয়ার আর টু অ্যাসপেক্টস অফ গড। ভগবানের না চরিত্রের দুটো দিক। একদিকে হি ইজ ভেরি কাইন্ড, একদিকে হি ইজ ভেরি পিওর, অন দ্য আদার হ্যান্ড হি ইজ ডেডলি। সো এই যে গডের টু সাইডস, এই দুটো সাইডকে বোঝানোর জন্য আমরা দুটো কবিতা পড়লাম। গডের এই কাইন্ডনেস অ্যান্ড পিউরিটি বোঝানোর জন্য আমরা দ্য ল্যাম্ব পড়লাম, আর গডের যে ফেরোসিয়াসনেস, হ্যাঁ, তারপর হচ্ছে টেরর, ড্রেডফুলনেস, এই সাইডটাকে জানার জন্য আমরা পড়লাম দ্য টাইগার। এবার বল তোরা প্রবলেম বুঝতে পেরেছিস, রাইট? আমি তোদের যে নোটটা, এই নোটে লং নোট একটাই দিয়েছি, 110% গ্যারেন্টি এই বছর এই লং নোটটা আসবে। আগে গিয়ে পরীক্ষার হলে লেখা শুরু করবে, পরে দেখে নেবে দাগ নাম্বার কত আছে, দাগ নাম্বার বসিয়ে দেবে। কি বললাম? জলের মতো। নেক্সট, তারপরে আমি এক্সপ্লেনেশন দিয়েছি, কিছু লাইনস তুলে দিয়েছি, যে লাইনস গুলো ইজ ইম্পর্টেন্ট ফর এক্সপ্লেনেশন, এন্ড লাস্টে আমি শর্ট কোয়েশ্চেন্স তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি এই সেম নোটটাতে। বলো বুঝতে পেরেছো? নাও আমরা মানে আমি তোদেরকে এই দ্য টাইগারের যে লং নোটটা, এই লং নোটটা পড়ে একবার একটু মানে বুঝিয়ে দিতে চাই। এরপরে আর একটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে তোদের হয়ে পরীক্ষার হলে গিয়ে লিখে দেওয়া। যাই হোক, এইটাই পরীক্ষার হলে লিখে দেবে, লিখে দেবে কত দাগে আছে, আচ্ছা এত দাগে আছে, দাগ নাম্বার বসিয়ে দেবে, নাম লেখার আগে এটা লিখে নেবে। তো লং নোটটা শুরু হচ্ছে এমন ভাবে, দ্য টাইগার। আচ্ছা, লং নোটের ভাষাটা আমি নার্সারির বাচ্চাদের মতো রেখেছি। প্রথমে লিখেছি দ্য টাইগার ইজ আ পোয়েম। এর মানে তো তোমরা নিশ্চয়ই জানো না। দ্য টাইগার হলো একটি কবিতা অ্যাবাউট ক্রিয়েশন। যেই কবিতাটা কিসের কথা বলে? ক্রিয়েশন মানে সৃষ্টি, পাওয়ার, এই পাওয়ার মানে তোরা নিশ্চয়ই জানিস না, পাওয়ার মানে হচ্ছে শক্তি, অ্যান্ড গড, এটার মানেও বলে দিচ্ছি তোরা যদি না জেনে থাকিস, মানে ভগবান। তাহলে টাইগার হলো একটি কবিতা যা কথা বলে সৃষ্টির, যা কথা বলে শক্তির, বাবা সৃষ্টি, শক্তি আর ঈশ্বর। The poet looks at the tiger, বাবা ভেরি টাফ লাইন। The poet looks at the tiger, কবি বাঘের দিকে তাকাচ্ছে, and feels surprised, বাঘকে দেখে অবাক হয়ে যাচ্ছে। He asked many questions, সে জিজ্ঞেস করছে অনেক প্রশ্ন। About, সম্বন্ধে, কিসের সম্বন্ধে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে। Who created such a strong and frightening animal, যে এমন একটা শক্তিশালী, এমন একটা ভয়ানক প্রাণীকে কে বানিয়েছে, কবি জিজ্ঞেস করছে। এখানে তোমরা পোয়েটের জায়গায় দ্য স্পিকারও লিখতে পারো। দ্য পোয়েম ডাজ নট গিভ অ্যান্সার্স, কবিতা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, বাট মেক্স আস থিঙ্ক ডিপলি, কবিতা শুধু আমাদেরকে সাহায্য করছে গভীরভাবে ভাবতে। তোমাদেরকে গভীরভাবে ভাবতে হবে না, তোমাদের উত্তর আমি দিয়ে দেব। ফার্স্ট, ফার্স্ট মানে তোমরা জানো, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, প্রথমত। দ্য পোয়েম টক্স অ্যাবাউট ক্রিয়েশন, কবিতাটি সৃষ্টির কথা বলে। দ্য পোয়েট আস্কস, হোয়াট কাইন্ড অফ ইমমর্টাল হ্যান্ড অর আই কুড মেক দ্য টাইগার, প্রথমেই কবি জিজ্ঞেস করছে প্রথম প্রশ্ন, যে কোন এমন অমর হাত, কোন এমন অমর চোখ আছে যা বানিয়েছে কাকে, বাঘকে, টাইগারকে। দিস মিনস, এর মানে হলো
হি ইজ থিঙ্কিং অ্যাবাউট গড অ্যাজ দ্য ক্রিয়েটার। এই যখনই অমর হাত অথবা অমর চোখের কথা বলছে, এর মানে আমরা বুঝতে পারছি যে স্পিকার আছে, সে কার কথা ভাবছে? এমন ভয়ানক প্রাণীকে বানিয়েছে কে? হি ইজ থিঙ্কিং অ্যাবাউট গড অ্যাজ দ্য ক্রিয়েটার। সৃষ্টিকর্তার রূপে সে ভগবানের কথাই ভাবছে। দ্য টাইগার ইজ নট সফট অর জেন্টেল। খুব কঠিন লাইন। বলছে বাঘ সে নরম, সফট নয়, জেন্টেল মানে নম্র নয়, আমার মতো ভদ্র নয়। ইট ইজ ফুল অফ স্ট্রেংথ অ্যান্ড ডেঞ্জার। বাঘের মধ্যে রয়েছে অনেক শক্তি, আর বাঘ হলো ভয়ানক। বাঘের কবিতা, বাঘের আমরা প্যারাগ্রাফ লিখবো এবারে। সো দ্য পোয়েট ওয়ান্ডার্স। তাই, সো মানে হচ্ছে তাই, দ্য পোয়েট মানে হচ্ছে কবি, ওয়ান্ডার্স মানে ভাবছে। তাই কবি ভাবছে, হাউ গড কুড ক্রিয়েট সামথিং সো পাওয়ারফুল অ্যান্ড ফিয়ারফুল। যে ভগবান কি করে এমন শক্তিশালী, এমন ভয়ানক জিনিস বানাতে পারে। হ্যাঁ, ক্রিয়েশন হেয়ার ইজ শোন অ্যাজ সামথিং স্ট্রং। এখানে সৃষ্টির মানে হচ্ছে শক্তি, নট সফট। এখানে সৃষ্টির মানে হ্যাঁ নম্রতা নয়। আগে দ্য ল্যামে সৃষ্টির মানে আমরা নম্রতা পেয়েছি, কিন্তু এখানে সৃষ্টির মানে হলো শক্তি। নেক্সট নেক্সট কথাটার মানে হচ্ছে এরপরে, দ্য পোয়েম ইউজেস মেনি ইমেজেস টু মেক আইডিয়াস ক্লিয়ার। এই কবিতাতে অনেক ছবি আছে। এই কবিতাতে ছবি থাকে, এটাকে বলা হয় ইমাজারি। তোরা আবার বই খুলে যেন ছবি দেখতে যেন কোথায় ছবি আছে। ছবি মানে হচ্ছে লাইন গুলো পড়লে মাথায় ছবি আসবে। আর কারো মাথায় যদি ছবি না আসে, ঠিক আছে, তাহলে ইনফার্টাইল ব্রেন, অনুর্বর যেমন জমি হয় তেমন অনুর্বর মাথা। এই কবিতাতে অনেক ছবি আছে। এট দ্য বিগিনিং, শুরুতেই, উই সি টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট। শুরুতেই আমরা চোখ বন্ধ করে যদি কবিতাটা পড়ি, মানে চোখ বন্ধ করে পড়তে পারবো না, মানে কবিতাটা পড়ে যদি চোখ বন্ধ করি, আমরা অন্ধকার জঙ্গলে উজ্জ্বল বাঘের ছবি দেখতে পাবো। দিস ক্রিয়েটস আ স্ট্রং পিকচার ইন আওয়ার মাইন্ড। এই যে এই লাইনটা, হ্যাঁ, এই বার্নিং ব্রাইট যে ফ্রেজটা, এই ফ্রেজটা আমাদের মাথাতে একটা সুন্দর ছবি তৈরি করে। দ্য টাইগার লুক লাইক ফায়ার ইন দ্য ডার্কনেস। অন্ধকারে বাঘটাকে দেখতে কিসের মতো লাগছে? আগুনের মতো লাগছে, ফায়ারের মতো লাগছে। দিস শোজ ইটস এনার্জি অ্যান্ড পাওয়ার। অন্ধকারে হচ্ছে আগুনের মতো। এটা কি দেখায়? এটা কিসের প্রতীক? এনার্জির প্রতীক, ঊর্জার প্রতীক। পাওয়ার, পাওয়ার মানে শক্তির প্রতীক। দেন তারপরে দ্য পোয়েট ইউজেস ব্ল্যাক স্মিথ ইমেজেস। তারপরে কবি এই কামারের কিছু ছবি ব্যবহার করেছে। লাইক হ্যামার, কামারের কাছে কি থাকে? হাতুড়ি থাকে। হাতুড়ি তো তোর কাছেও আছে। চেন, চেন মানে হচ্ছে শিকল। ফার্নেস, ফার্নেস মানে কি? চুল্লি। এন্ড অ্যানভিল, অ্যানভিল মানে নেহাই। তাহলে এই যে হাতুড়ি, তারপরে শিকল, চুল্লি, নেহাই, এগুলো কোথায় থাকে? এগুলো কামারশালায় থাকে। তাহলে এখানে কামারশালার ছবি ব্যবহার করেছে। দিস আর টুলস টু মেক আয়রন। এই জিনিসগুলো দিয়ে লোহার অস্ত্র বানানো হয়। বাঘ লোহার থেকেও শক্ত হয়তো। দিস সাজেস্টস দ্যাট দ্য টাইগার ওয়াজ মেড লাইক আ স্ট্রং ওয়েপন। এই যে কামারশালার ছবি, এটা দিয়ে আমাদেরকে বোঝানো হয় যে বাঘকে বানানো কিসের মতো? লাইক একটা ওয়েপন বানানোর, একটা অস্ত্র বানানোর মতো। বাঘ তো নিজে একটা অস্ত্র, একটা ভয়ানক অস্ত্র। ইট শোজ দ্যাট ক্রিয়েশন নিডেড গ্রেট ফোর্স অ্যান্ড স্কিল। এবং এটা দেখায় যে এই যে ক্রিয়েশন মানে এই যে সৃষ্টি, সৃষ্টি মানে এই ব্রহ্মাণ্ডের কথা বলছি। এই ব্রহ্মাণ্ড শুধুমাত্র নম্র প্রাণী দিয়ে চলবে না। এখানে যেমন নম্রতা দরকার, তেমন হিংস্রতা দরকার। একটা লাইন মনে পড়ে গেল, all sorts of things and weather must be taken together to make up a year and a sphere. কোনদিন পড়েছিস এই লাইনটা? ফেবল বলে একটা কবিতা। সমস্ত ধরনের জিনিস দরকার হয় এই পৃথিবী বানানোর জন্য, আর সমস্ত ধরনের ঋতুর দরকার হয় একটা গোটা আবহাওয়া বানানোর জন্য। তেমন ভাবেই গডকে যেমন ল্যাম্বকেও বানাতে হয়েছে নম্র, তেমন ভাবেই হিংস্র টাইগারকেও বানাতে হয়েছে। There is also cosmic imagery. এবারে একটা স্বর্গীয় ছবিও রয়েছে। The poet says that the stars threw down their spears. কবি আমাদেরকে বলছে যে তারারা তাদের বর্ষা ফেলে দিল। দেখ, স্পিয়ার্স কথাটার মানে হচ্ছে বর্ষা বা অস্ত্রই ধরে রাখ। and cried, এবং তারারাও নাকি কান্না করছিল।
ডিউরিং ইটস ক্রিয়েশন, এই ভয়ানক প্রাণীর সৃষ্টির সময়, এই ভয়ানক প্রাণীর সৃষ্টির সময় নাকি তারারা এই ভয়ানক প্রাণীকে দেখে নিজের অস্ত্র ফেলে দিয়ে কান্না করতে শুরু করেছিল। This shows that even the universe was shocked by such creation. এটা দেখায় যে পুরো ব্রহ্মাণ্ড এই ভয়ানক প্রাণীর সৃষ্টি দেখে অবাক হয়ে গিয়েছিল, ঘাবড়ে গিয়েছিল। ইট মেক্স দ্য সিন ফিল বিগ অ্যান্ড পাওয়ারফুল, এবং এইটাই এই সিনটাকে বেশ বড় এবং শক্তিশালী বানায়। সেই সাউথের সিনেমাতে দেখবি হিরোর যখন এন্ট্রি হয় না, হ্যাঁ, সবাই কেমন ভয়ে কাঁপে এবং ডায়লগ দেয়, কেজিএফ দেখেছিস তো? তেমন ভাবেই এই ভগবানের যখন ভগবান যখন এই টাইগারের সৃষ্টি করছে, যেন সমস্ত তারা নিজেদের অস্ত্র ফেলে দিয়ে কাঁদতে শুরু করলো যে এক ভয়ানক জিনিস আসতে চলেছে। দ্য পোয়েম অলসো গিভস আস অ্যান আইডিয়া অ্যাবাউট গড। এই কবিতাটা কিন্তু আমাদেরকে ভগবান সম্পর্কে একটা ধারণা দেয়। সেই ধারণা তোদের পেয়ে গেছিস। গড ইজ শোন অ্যাজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড মিস্টেরিয়াস। ভগবানকে দেখানো হয় খুবই শক্তিশালী কিন্তু রহস্যময় রূপে। তুমি ভাববে ভগবান সবই ভালো, সবই সুন্দর তৈরি করবে, এমন নয়। হি ইজ মিস্টেরিয়াস। তোমরা জানো না সে কি কি করতে সক্ষম। হি ইজ নট অনলি কাইন্ড। ভগবান শুধুমাত্র কাইন্ড বা দয়ালু নয়, বাট অলসো স্ট্রং অ্যান্ড ইভেন ফ্রাইটেনিং। ভগবান শক্তিশালী এবং ভয়ানকও বটে। দ্য পোয়েট আস্কস, কবি জিজ্ঞেস করছে, ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেক দি। আচ্ছা, যে যে ওই ভেড়াটাকে তৈরি করেছিল সেই কি তোমায় তৈরি করেছে? কবি জিজ্ঞেস করছে। দ্য ল্যাম্ব ইজ জেন্টল অ্যান্ড ইনোসেন্ট। কারণ ল্যাম্ব, ভেড়া কেমন? ভেড়া নম্র, ভেড়া ইনোসেন্ট। দ্য টাইগার ইজ ডেঞ্জারাস অ্যান্ড স্ট্রং। কিন্তু অপরপক্ষে টাইগার, বাঘ, সে ভয়ানক, সে শক্তিশালী। তাছাড়া তাহলে যে সৃষ্টিকর্তা, যে ল্যাম্বের সৃষ্টিকর্তা কাইন্ড, সেই কি টাইগারের সৃষ্টিকর্তা এত ফেরোশাস? তাহলে গডের কি দুটো অ্যাসপেক্ট, কাইন্ড, ফেরোশাস? সো দ্য পোয়েট ইজ আস্কিং ইফ দ্য সেম গড মেড বোথ। তাই কবির মনে একটাই প্রশ্ন, যে তাহলে কি ভগবানই এই দুটো প্রাণীকে সৃষ্টি করেছে, এত অপোজিট দুটো প্রাণীকে? দ্য পোয়েম ইজ ফুল অফ কোয়েশ্চেন্স। কবিতাতে শুধু প্রশ্ন আর প্রশ্ন। দিস শোজ দ্যাট হিউম্যানস ক্যানট ফুলি আন্ডারস্ট্যান্ড গড অর ক্রিয়েশন। এবং এই প্রশ্ন আর প্রশ্ন যার কোনো উত্তর নেই, এটা কি বোঝাচ্ছে? যে মানুষজন কোনোদিন ভগবানকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে না, আর ভগবানের সৃষ্টিকেও সম্পূর্ণরূপে বুঝতে পারবে না। দেখ, দিস ইজ ভেরি ট্রু। আমরা আজকেও ভগবান আর ভগবানের সৃষ্টিকে সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করছি, কিন্তু আমরা কি কখনো সক্ষম হব? কখনো সক্ষম হব না। No one can give the proper definition of God. কেউ দিতে পারবে না। The last line says, dear frame, which means even creating the tiger needs courage. এই লাস্টে যেখানে কুড ফ্রেম হতো, ওখানে ডিয়ার ফ্রেম দেওয়া হয়েছে। কেন ডিয়ার ফ্রেম দেওয়া হয়েছে? কারণ কবি বোঝাতে চাইছে এই টাইগারের মতো প্রাণীকে বানানোর জন্য অনেক সাহসের প্রয়োজন। This makes God even more powerful. এবং এতটা সাহসী শুধু একজনই আছে, and that is the God. এবারে লাস্ট আমরা কনক্লুশনে কি লিখেছি? In simple words, সোজা কথায়, the tiger shows that creation is full of mystery. এই টাইগার পোয়েমটা আমাদেরকে বোঝায় যে এই সৃষ্টি হলো রহস্যময়। Through strong images and questions, শক্তিশালী কিছু ছবি আর প্রশ্নের দ্বারা, Blake shows that God creates both beauty and fear. এই কবিতার দ্বারা, এই প্রশ্নগুলোর দ্বারা, এই ছবিগুলোর দ্বারা ব্লেক আমাদেরকে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছে, ভগবান দুটোরই সৃষ্টিকর্তা, সৌন্দর্যেরও সৃষ্টিকর্তা আর ভয়েরও সৃষ্টিকর্তা। সৌন্দর্য ভগবান সৃষ্টি করেছে, আর তোমার যে আশেপাশে যত ভয় লাগছে এগুলোর সৃষ্টিকর্তা ভগবান। The poem makes us think about how powerful and complex the world really is. এই কবিতাটা আমাদেরকে ভাবায় যে পৃথিবীটা কিন্তু ততটা সহজ নয় যতটা আমরা ভাবি। এই পৃথিবীটা বড় শক্তিশালী এবং বড় জটিল বোঝার জন্য। আমরা ভাবি যে গড সে সবসময় ভালো সব কিছুই সৃষ্টি করে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সৃষ্টিকর্তা সে ভালো আর খারাপ উভয়েরই সৃষ্টিকর্তা। শুধু ভালো সৃষ্টি করেছে আর খারাপ সৃষ্টি করেনি এমনটা নয়।
So he is good as well as evil, right? Okay, that's all. That's the end of the poem as well as তোমাদের লং কোয়েশ্চেন। আমি আশা করি তোরা বুঝতে পেরেছিস এবং এটা ইজিলি লিখতে পারবি। ওকে, the class is dismissed.